এই যে এই ধরনের ভাঁজ করা যায় বা ফোল্ড করা যায়, ফ্লিপ করা যায় ডিভাইসের প্রতি আমাদের অন্যরকম একটা আকর্ষণ থাকে যে জিনিসটা কেমন একটা ডিসপ্লে সে আবার ভাঁজ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের চ্যানেলটা যারা ফলো করেন তারা নিশ্চয়ই জানবেন, কিছুদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম। শুধুমাত্র আমি না, বাংলাদেশের বড় বড় টেক ইউটিউবারের সাথে আমি গিয়েছিলাম এবং আমরা গিয়েছিলাম একটা ইনভাইটেশনে। টেকনো আমাদেরকে ইনভাইট করে তাদের এই স্মার্টফোনের লঞ্চিং ইভেন্টে। এটা হলো টেকনো ফ্যান্টম ভি ফ্লিপ। অলরেডি যার একটা ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও আমি দুবাই থেকে দিয়েছিলাম এবং তখন বলছিলাম এই স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে খুব শীঘ্রই টেকনো লঞ্চ করতে যাচ্ছে এবং আমি আশা করব খুব ভালো একটা প্রাইসিংয়ে তারা নিয়ে আসুক। কারণ ইন্ডিয়ান প্রাইসিংটা আমরা দেখছিলাম অ্যাজ এ ফ্লিপ বা ফোল্ডেবল ডিভাইস তারা কিন্তু খুব কম দামের মধ্যে লঞ্চ করে দিয়েছিল। ইন্ডিয়ান মার্কেটে 50,000 রুপিতে তারা লঞ্চ করে। তো ওই জায়গা থেকে আমার একটা আইডিয়া ছিল, হ্যাঁ বাংলাদেশে কনভার্ট করে হলেও মোটামুটি ভালো একটা প্রাইসিংয়ে আসবে। এই মুহূর্তে রাইট নাও বাংলাদেশ মার্কেটে শুধুমাত্র দুইটা ব্র্যান্ডের এই ধরনের ফ্লিপ ডিভাইস পাওয়া যায়। একটা হলো স্যামসাং আর একটা হলো টেকনো অফিসিয়ালি আর কি। তো স্যামসাং এর ডিভাইসটা হলো স্যামসাং জি ফ্লিপ 5, যা মনে হয় 1,84,000 টাকা রাইট নাও অফিসিয়াল প্রাইস। ওইটার সাথে যদি এর প্রাইসের কম্পেয়ার করতে যাই, 1 লক্ষ প্লাস কম দাম আছে এইটার। সুতরাং যারা কিনা এই ধরনের দারুণ ফিচার সমৃদ্ধ ডিভাইস কিনতে চাচ্ছেন কম দামে, তাদের জন্য মসমসে ভাজা একটা জিনিস। বাট আমরা ফাইন্ড আউট করতে চাই এটার কোন জায়গায় কমতি আছে, কোন জায়গায় আবার স্যামসাং থেকে এগিয়ে আছে, কি কারণেই বা এত দাম কম, সবকিছু আমরা ফাইন্ড আউট করবো আজকের ভিডিওতে। যেহেতু ফ্যান্টম ভি ফ্লিপ বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, তো আপনারা 13 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন যে কোনো আউটলেট থেকে কিনলেই। পাশাপাশি আপনারা গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকেও নিতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। তবে গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে কিনলে আপনারা 12 মাসের 0% ইএমআইতেও নিতে পারবেন। পাশাপাশি এই ফোনটা কিনলেই একটা TWS আপনার ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এই স্মার্টফোনটা কিন্তু বাংলাদেশ মার্কেটে বা বাংলাদেশে আসলে অ্যাসেম্বল হয়নি, এইটা বাইরে থেকে তারা নিয়ে এসছে, সুতরাং ট্যাক্স বেশি দিতে হয়েছে। আদারওয়াইজ হয়তো এটার দাম আরও কিছুটা কম হতো। যাই হোক, তারা মোটামুটি একটা ভালো প্রাইসিং নিয়ে আসছে, এটাই ভালো বিষয়। এই ডিভাইসটা দুইটা কালার ভেরিয়েন্টে বাংলাদেশ মার্কেটে পাওয়া যাবে। একটা হচ্ছে ব্ল্যাক, ওরা আদর করে বলতেছে আইকনিক ব্ল্যাক, আর একটা হলো ম্যাস্টারি ডাউন। লেদার ফিনিশড হওয়াতে জিনিসটা আরেকটু প্রিমিয়াম একটা ভাইব দিচ্ছে আর কি। এটার থিকনেস যদি ফোল্ডেবল অবস্থায় থাকে তখন কিন্তু 15 mm এর মতো, আর যখন কিনা আনফোল্ড করে ফেলছেন তখন এটা দাঁড়ায় 7 mm। পোর্টস অ্যান্ড বাটন আমরা মোটামুটি সবকিছুই পেয়েছি। 3.5mm হেডফোন জ্যাকেতে নেই। আর একটা বিষয় আমার ভালো লাগেনি, সেটা হলো এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দেখুন, এটা আমি যদি হাত দেই তাহলে এটার পজিশন না কোনোভাবে, মানে হাতের পজিশনটা কোনোভাবেই ফিঙ্গারপ্রিন্টের উপরে পড়ছে না, এটা অনেকটাই উপরে। জিনিসটা খুবই বেখাপ্পা টাইপের লাগতেছে আর কি আমার কাছে। এটা আর একটু নিচে দিলেও কাজে লাগতো, আমরা একটু নিচু করে ধরতে পারতাম। এটার পজিশনটা ঠিক হয় নাই আমার কাছে আর কি, এমনটাই লাগতেছে। হ্যাঁ, বাট এটা একুরেট অ্যান্ড ফাস্ট, প্রত্যেকবারে একুরেটলি কাজ করছে। বডি ফ্রেম অ্যালুমিনিয়ামে তৈরি। এর যে হিঞ্জ, এই হিঞ্জ মেকানিজমটা হচ্ছে কি আবার স্টিল দিয়ে তৈরি। ওদের ইনহাউস টেকনোলজি ওরা এখানে ইউজ করছে। এবং আমার যে ডিভাইসটা, এইটার হিঞ্জে না আমি কোনো ধরনের শব্দ বা ওই ধরনের ক্র্যাকি টাইপের কোনো ফিল, গ্যাস টাইপের কোনো কিছুই পাচ্ছি না, একদমই না। বাট গতকালকে আমি সোহাগ ভাইয়ের ডিভাইসটা, মানে সোহাগ ভাইয়ের কাছে যে কি বলে রিভিউ ইউনিটটা, ওইটা হাতে নিয়ে আমি দেখলাম এটার মতো এতটা স্মুথনেস পাইনি। আমার কাছে দুইটা ডিভাইস আসছে, একটা ব্ল্যাক আর একটা ওই যে আরেকটা জন্য কি আছে না ডাউন কালার, ওইটা। তো ওই দুইটার থেকে আমি প্রবলেমটা ফেস করিনি, বাট ওনারটার ক্ষেত্রে আমি একটু আমার কাছে মনে হচ্ছিল যেন কেমন টাইপের। তবে এইটা যখন আনফোল্ড করা হচ্ছে তখন একেবারে যে স্ট্রেট থাকছে বিষয়টা এমন না, হালকা একটু রাউন্ডেড, হালকা একটু নৌকা শেপের মতো দেখা যায়। বাট একদম সোজা করে এভাবে ধরলে তখন খুব একটা বোঝা যায় না, কিন্তু হঠাৎ করে খুলে জাস্ট এভাবে রাখলে তখন হালকা একটু রাউন্ডেড থাকে, খুব বেশি না, একদম স্লাইট আর কি। যা এটা মনে হয় না কোনো প্যারা দেবে কাউকে। ডিসপ্লের ক্রিজ নিয়ে বলতে গেলে হ্যাঁ, এটার ডিসপ্লেতে হালকা ক্রিজ আছে, যেটা নর্মালি আপনি যখন কোনো কন্টেন্ট দেখবেন বা কোনো কাজ করবেন তখন কিন্তু ফেস করবেন না একদমই, কিন্তু হাত দিয়ে যখন দেখতে যাবেন তখন এটা ফিল করবেন। এর বাইরে আমি কিন্তু ক্রিজে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি, বা এটা আসলে অনেকটা ভালো পর্যায়ে আছে বলা যেতে পারে। ডিসপ্লের চারিপাশে এই যে রাবার বা প্লাস্টিকের মতো একটা বর্ডার আছে, এটা মূলত ডিসপ্লেটাকে সেভ করার জন্যই দেওয়া হয়। আর একটা বিষয় নোটিস করলাম, এর ডিসপ্লেতে প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট বসাটা খুব স্বাভাবিক। সাধারণত এই ধরনের ফ্লিপ বা ফোল্ডেবল ডিভাইসের প্রত্যেকটা ডিভাইসে আপনারা দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট স্ম্যাশেস বসে যায়, কারণ এটা তো আসলে গ্লাস না। মেইন ডিসপ্লের সাইজ, মানে বড় ডিসপ্লের সাইজ হলো 6.9 ইঞ্চ, অবশ্যই ফোল্ডেবল, এবং এইটা এলটিপিও প্যানেল, অ্যামোলেড, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেতে পাওয়া যাবে 1000 নিট পিক ব্রাইটনেস। 413 হলো গিয়ে এর পিপিআই, অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের। এই ডিসপ্লের টপ সেন্টারে রয়েছে সিঙ্গেল পাঁচল কাট আউট। এটা আর একটু ন্যারো, আর একটু ছোটো থাকলে দেখতে আর কি সুন্দর লাগতো, এখন আপাতত একটা টিপের মতো লাগছে আর কি। এই ডিসপ্লেটা থেকে আমরা টাচ রেসপন্স যথেষ্ট ভালো পেয়েছি, বেশ রেসপন্সিভ ছিল এই ডিসপ্লে। কালার অ্যাকুরেসিও যথেষ্ট ভালো, ভিডিও টিডিও দেখা বা রেগুলার কাজ বাজ সব কিছু হ্যান্ডেল করতে পারছে সুন্দরভাবে। মাল্টিটাস্ক ভালো পেয়েছি এটাতে, কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করিনি, ইনডোর আউটডোর বোধ জায়গায় দেখা যায়। 1000 নিট পিক ব্রাইটনেস আসলে ডিরেক্ট সানলাইটে হালকা একটু স্ট্রাগল করলেও চালানোর উপযোগী অবশ্যই ছিল এটা। তবে একটু রিফ্লেকটিভ মনে হয়, যেহেতু এই ধরনের ডিসপ্লেগুলোতে ওই যে ফিঙ্গারপ্রিন্ট বসে, একটু রিফ্লেকটিভ হয় হালকা পাতলা আর কি। তো এই ফোনের তো আসলে একটা ডিসপ্লে না, ডিসপ্লে তো দুইটা। এই পাশেও একটা ডিসপ্লে রয়েছে, এই যে ছোট্ট ডিসপ্লেটা, যার সাইজ হলো 1.32 ইঞ্চ। এটা দেখতে একদমই স্মার্ট ওয়াচের ডিসপ্লের মতোই আপনার কাছে
কাছে মনে হবে। আর এই ডিসপ্লেটাও অ্যামোলেড প্যানেল 466x466 হলো এর রেজুলেশন আর কি। হ্যাঁ, এখানে 800 নিট পিক ব্রাইটনেস আছে। 800 নিট হওয়া সত্ত্বেও এইটা আবার ভালোই দেখা যায়, যেহেতু ডিসপ্লে সাইজটা ছোট, অ্যামোলেড প্যানেল দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। এখানে মোটামুটি প্রয়োজনীয় কাজবাজ সবকিছুই করা যাবে, তবে যেহেতু ডিসপ্লেটা অনেক ছোট, এখানে আপনি হয়তো অন্য ফ্লিপ ডিভাইসগুলোর মতো প্রায় সমস্ত রকম কাজগুলো হ্যান্ডেল করতে পারছেন না। আপনি এখানে ইউডি ব্যবহার করতে পারবেন। এই ডিসপ্লেটাতে আপনি যদি ট্যাপ করে ধরে রাখেন, স্মার্ট ওয়াচে যেমন করে আমরা ওয়ালপেপার চেঞ্জ করি বা ওয়াচ ফেস চেঞ্জ করি, এখানে ওয়ালপেপার চেঞ্জ করার মতো সুযোগ আছে। তারপরে কল আসলে রিসিভ করা যাবে, টেক্সট ব্যাক করা যাবে, ইমোজি সেট করা যাবে, এছাড়া আরও অনেক কিছুই করার মতো সুযোগ আছে, যদিও ডিসপ্লে সাইজটা ছোট। ও হ্যাঁ, অবশ্যই মেইন ক্যামেরায়ও ছবি তুলতে পারবেন, অর্থাৎ আপনি মেইন ক্যামেরা দিয়ে তখন সেলফি নিতে পারবেন এই ছোট্ট ডিসপ্লেতে দেখে, প্লাস ভিডিও রেকর্ডও করা যায়। তো যারা হাই রেজলিউশনে মেইন ক্যামেরার থেকে ভিডিও টিডিও শ্যুট করতে চান, ব্লগিং করতে চান, বা সেলফিটা দরকার খুব ভালো কোয়ালিটির, তাদের জন্য এই ডিসপ্লেটা নিশ্চিত কাজে লাগছে। প্রাইস যেহেতু কম, সেক্ষেত্রে ছোট ডিসপ্লে কনসিডারেবল, বাট যদি বড়সড় ডিসপ্লে হতো তখন আমরা হয়তো এটাকে আরও অন্য পারপাস ব্যবহার করতে পারতাম, আর একটু সুযোগ সুবিধা থাকতো আর কি। ক্যামেরা, স্মার্টফোনের রিয়ারে দুইটা শুটার আছে, দুটাই কাজের। মেইন শুটার 64 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.7, পরবর্তী শুটার 13 মেগাপিক্সেলের, যা মূলত আলট্রা ওয়াইডে ছবি নেবে। তো আমরা দেশে বিদেশে বোধ জায়গায় ছবি তুলি, যেমনটা আপনারা দেখছেন টেকনোর একটা ফিল আছে অবশ্যই। হ্যাঁ, কালার টোনে বিশেষ করে, যেমন গ্রিন কালারটা একটু পাঁচিয়ে রাখতে পারে অনেকের কাছেই, তবে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে এর কালার টোন ভালো লেগে যাওয়ার কথা, কিছুটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপ, হালকা পাতলা আর কি। হ্যাঁ, বাট প্রপার লাইটিং কন্ডিশনে শার্পনেস ভালো আছে। ইভেন এর ছবিকে যদি চান, মানে মেইন ক্যামেরার ছবিতে যদি চান একটু জুম করে ব্যবহার করবেন, সেটাও নিশ্চিত পারছেন। ডাইনামিক রেঞ্জ বলবো, যদি 80,000 টাকার একটা স্মার্টফোন হিসেবে চিন্তা করেন, তাহলে এটা অ্যাভারেজ ছিল বা ডিসেন্ট একটা রেজাল্ট দিতে পারে। আর শ্যাডো এরিয়াতেও আমরা মোটামুটি ভালো ডিটেলে লক্ষ্য করছি। তারপরে একটু লো লাইটের দিকে হালকা শার্পনেস কমে যায়, ডিটেলের পরিমাণও কম পাওয়া যায়, তখন নাইট মোড অন করে নিলে কিন্তু আবার বেটার আউটপুট দিতে পারে। মোটামুটি ভালোভাবেই ব্যালেন্স করা ট্রাই করে। অনেক স্মার্টফোনে দেখা যায় অনেক বেশি কন্ট্রাস্টই করে ফেলে নাইট মোডে, এটার ক্ষেত্রে ওই বিষয়টা আমরা লক্ষ্য করিনি আর কি। পোর্ট্রেট মোড আছে, এজ ডিরেকশন ভালো, তবে মেইন সাবজেক্টকে একটু ব্রাইট করে দেওয়ার প্রবণতা থাকে, ইভেন স্কিন টোনটাও একটু শিফট করে। বিষয়টা কারো কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় আরেকটু ন্যাচারাল রাখলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো, বা আমাদের হাতে তখন আরেকটা অপশন থাকতো। দেন আলট্রাওয়াইড শুটার, এইটা আবার অনেক স্মার্টফোন থেকে ভালো রেজাল্ট দেয়। আলট্রাওয়াইড শুটারটা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু প্রায় মেইন ক্যামেরার কাছাকাছি কালার টোনটা ধরে রাখে, একটু চেঞ্জ হয় বাট অনেকটাই কাছাকাছি থাকে। শার্পনেস ডিটেলে কিছুটা পিছিয়ে থাকলেও এটার ছবি আসলে চলনসই, বা 50,000 প্লাস স্মার্টফোনগুলোর সাথেও কম্পারেবল আলট্রাওয়াইড। লো লাইটের ক্ষেত্রে অবশ্য মেইন ক্যামেরার মতো ততটা ভালো রেজাল্ট দিতে পারেনি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের, যা বেশিরভাগ মানুষের কাছে হয়তো ভালো লেগে যাবে, কারণ এটা একটু ব্রাইট করে দেয়, সেলফি লাভারদের টোনে একটা আর কি ছবি দেওয়ার ট্রাই করে। যদিও আউটডোর কন্ডিশনে কিন্তু শার্পনেস ডিটেল আমরা ভালো দেখি, লো লাইটে ইনডোর লাইটিং কন্ডিশনে একটু সফট করে দেয় আর কি। ডাইনামিক রেঞ্জটা অ্যাভারেজ এখানে আমরা দেখছি। এই স্মার্টফোনের মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 4K 30 fps। 60 fps-টা যদি থাকতো তাহলে অবশ্যই অনেকের কাজে রাখতে পারতো। ভিডিওতে আমরা ওয়াইএস পাইনি, ইআইএস আছে। স্ট্যাবিলিটি মোটামুটি লেভেলের, ইআইএস হিসেবে যেমন হয় ওরকমটাই হয়েছে আর কি। আর এক্সপোজার ব্যালেন্স প্লাস শার্পনেস ডিটেল মোটামুটি আমরা ভালোই পেয়েছি ভিডিওতে। ভিডিও কাজে লাগাতে পারবেন আশা করছি। তো ক্যামেরার ক্ষেত্রে বলতে হয় আসলে এই ডিভাইসটা মোটেও কোনো ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস না, এটার মেইন পারপাসই হলো বাস্টাস করা যায় এরকম বিষয়। তো সেই জায়গা থেকে ওকে মেনে নেওয়ার মতো আছে আর কি। ফাইনালি পারফরমেন্স সেকশনে আসলে স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 80506 নামের একটি প্রসেসর। এটা পাওয়া যায় একটি ভ্যারিয়েন্টে 8/256 UFS 3.1 হলো স্টোরেজ টাইপ। আর এটাতে আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার কোনো সুযোগ সুবিধা নেই, যেটা থাকলে অনেকের কাজে লাগতে পারতো, নেই আর কি। রান করতেছে হাইওয়েস 13.5 বেসড অন অ্যান্ড্রয়েড 13, লেটেস্ট অপারেটিং সিস্টেম আছে এখানে। যেহেতু এটা টেকনোর একদম ফ্ল্যাগশিপ ডিভাইস, তারপরও আমরা এর ইউআই এর মাঝে বেশ কয়েকটা ব্লোটার দেখছি, যারা অনেকগুলো চাইলে আপনি আবার আনস্টল করে নিতে পারবেন, ভালো না লাগলে আনস্টল করে দেবেন। এর বাইরে দেখছি রেগুলার পারফরমেন্স বেশ ভালো, মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট দিচ্ছে, ইভেন এটা র্যাম ম্যানেজমেন্টও কিন্তু ভালোই। এই ধরনের ডিভাইসগুলো না একদম হেভি প্রেশার দেওয়ার জন্য না। আপনি যদি চিন্তা করেন এটাতে আমি উড়াধুরা গেমিং করবো, এটাতে একদম সর্বোচ্চ প্রেশারটা দেবো, বিষয়টা কিন্তু ওরকম না। বাট হ্যাঁ, রেগুলার পারফরমেন্স ভালো। আমরা কখনো এটাকে আটকে যেতে দেখিনি, অনেক সময় হ্যাং ট্যাং করে, এই ধরনের প্রবলেম ফেস করিনি। সে সমস্ত জায়গাগুলো ঠিকঠাকই আছে। তবে হেভি প্রেশার দিয়ে বা হেভি ইন্টারনেট যখন ব্যবহার করছিলাম, তখন দেখছিলাম ক্যামেরার পাশে বা ক্যামেরার এই পোর্শনটাতে মোটামুটি স্মার্টফোনটা গরম হয়, যেমনটা আমি একটু আগেও বলছিলাম। তবে পারফরমেন্স তাতে একদম ড্রপ করে ফেলে, হেভি থার্মাল থ্রোটলিং করছে, এরকম প্রবলেম ফেস করিনি আর কি। আমরা এটাতে পাবজি, জেনশন ইম্প্যাক্ট এই ধরনের গেমগুলো ট্রাই করছিলাম। পাবজির ক্ষেত্রে দেখলাম এটা সর্বোচ্চ এইচডিআর আল্ট্রা সাপোর্ট নেয়, যদিও বাই ডিফল্ট থাকে এইচডি হাই ফ্রেম রেট। তো এইচডি হাই ফ্রেম রেটে ভালো রেজাল্ট দিয়েছে। এইচডিআর আল্ট্রাতে মনে হয়েছে এটা তার বেস্ট রেজাল্ট না, মাঝে মধ্যে হালকা একটু লেগে ভাব লেগেছে আর কি আমার কাছে। আর
স্মুথ এক্সট্রিমে লং রানেও ফোনটা খুব বেশি গরম হয় না, বাট এইচডিআর আলট্রার ক্ষেত্রে দেখছিলাম ওই যে হালকা একটু হিট জেনারেট করছে, এখানে একটা ওয়ার্ম একটা ফিল দেয়। আর হয় কি, যেহেতু ফোল্ডেবল ডিভাইস না, মানে গেমিং করতে করতে অনেক সময় আসে না যে আমরা খুব অ্যাকশনের মধ্যে থাকি, তখন কিন্তু একটু এরকম হতেও পারে, বিষয়টা একটু অ্যানোয়িং লাগতে পারে অনেকের কাছেই। জেনশন ইম্প্যাক্ট ট্রাই করছিলাম, লোয়েস্ট 30-তে মোটামুটি ভালো রেজাল্ট দিয়েছে স্মার্টফোনের সাথে। তো পারফরমেন্স একটা ফ্লিপ ফোন হিসেবে আপনাকে সন্তুষ্ট করতে পারবে আশা করছি। তবে আপনি যদি চিন্তা করেন আমার বাজেট 80,000 টাকা, এরকম প্রাইস পয়েন্ট, আমি গেমিং টেমিং করবো, হেভি পারফরমেন্সের ফোনই আমার লাগবে, তাহলে কিন্তু ভাই এই ডিভাইস আপনার জন্য না। এটাই। আচ্ছা, এইটার ব্যাটারি ব্যাকআপ ভালো, ইভেন এইটাতে বড়সড় ব্যাটারি রয়েছে। ইভেন আমার মনে হয় জেড ফ্লিপ 5-এর তুলনায় এখানে একটু বড় ব্যাটারি আছে। এটার ব্যাটারি সাইজ হলো 4000 mAh এবং এটার বক্স আপনারা পেয়ে যাবেন 45 ওয়াটের চার্জার। আমরা এর থেকে 5 ঘন্টা প্লাস হচ্ছে গিয়ে এসওটি পেয়েছি আর কি। এই রেজাল্ট কিন্তু মোটামুটি হেভি ইউজেসের, হ্যাঁ। তো আপনি যদি লাইট ইউজার হয়ে থাকেন, আমার মনে হয় দিন শেষে একবার চার্জ করলেই চলবে, একদিন ভালোভাবে চালাতে পারবেন। আবার দেখা গেছে যেহেতু ফ্লিপ ফোন, অনেক কাজে আপনি ছোটো ডিসপ্লেতে করবেন অনেক সময়, মানে যখন আপনি একদম রেগুলার আসলে এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন, ব্যস্ত হয়ে যাবেন, তখন কিন্তু এর থেকে ব্যাকআপ আরও বেটার পাওয়া সম্ভব। আচ্ছা, এইটাতে স্টেরিও স্পিকার আছে, এটার ভলিউমটা একটু বেশি, মানে একদম ওয়েল ব্যালেন্স না, এই পাশটা একটু বেশি পাবেন। তবে সাউন্ড কোয়ালিটি ভালো, ফুল ভলিউমে আমার ডিভাইস থেকে আমি ডিস্টরশন পাইনি। নেটওয়ার্ক রিসিপশন ভালো ছিল, প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে এতে, এয়ারপিসের সাউন্ড আবার ভালো আছে। এই ডিভাইসটার দাম কত এখন? 80,990 টাকা, মানে 81,000 টাকাই আমরা ধরি। ফ্লিপ মার্কেট বিবেচনায় ওদের প্রাইসিংটা ভালোই করছে, এটা অবশ্যই ট্রু। তবে হ্যাঁ, এটাতে চাইলে আরও বেশ কিছু তারা ফিচার অ্যাড করতে পারবে, বা পরবর্তী জেনারেশনগুলোতে আমার মনে হয় তারা আরও বেটারভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবে। যদিও এখনও বেশ কিছু আছে, যেমন ধরুন এই যে আপনারা যারা ক্যামেরাতে ছবি তুলতে চাচ্ছেন, চাইলে এই যে এইভাবে শ্যুট করতে পারবেন না, ভিডিও রেকর্ড করতে পারবেন, এরকম ব্যবস্থা আছে। তারপর ফ্রন্ট ফেসিং ক্যামেরার ক্ষেত্রেও দেখা গেছে যে সেলফি টেলফি তুলতে গেলে যে এভাবে ধরেও ছবি তুলতে পারছেন। বিষয়টা অনেকের কাছে হয়তো ইন্টারেস্টিং লাগতে পারে বা কাজে লাগতে পারে। সেকেন্ডারি ডিসপ্লেটা ব্যবহার করছেন অনেক সময়, সেটাও হয়তো অনেকের কাছে ভালো লাগবে। এরকম ইন্টারেস্টিং ইউজ কেস আছে। আর যারা সাধারণত বাল্কি টাইপের ফোন পছন্দ করেন না, একটু ছোটোখাটো, তাদের কাছে হয়তো ভালো লাগবে। এই ধরনের ডিভাইস যারা এতদিন অতিরিক্ত দামের কারণে হয়তো পারচেস করতে পারছিলেন না, তাদের জন্য এটা একটা গুড অপশন, যেহেতু এটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টিও রয়েছে। আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।